এতদিন যে তোমাদের মাধ্যমে চেঁচিয়ে, চেঁচিয়ে বলে গেছি প্রত্যেকটা একটা, একটা করে মিলছে তো গরিবের কথা তো। আমি তো ছোট কর্মী। ১ম এ ভালো লাগে না শুনতে। ভাবে কি টিআরপি পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য বকবক করছি। প্রত্যেকটা কথা গরিবের কথা বাসি হয়, তারপর খাঁটি হয়। আজকে সেই জিনিসটাই সেই পর্যায়ে এনে নেমেছে। তোমাদের মাধ্যমে হাত জোর করে অভিভাবকদের অনুরোধ করব, আমরাও কিন্তু এই কেনর প্রশ্নটা, কেনর উত্তরটা চাই সিবিআই থেকে। কেন? কিসের জন্য? তাহলে আপনারা যখন ব্যর্থ হচ্ছেন তার জাস্টিফিকেশন দিন। খিস্তি না খেলে না এদের শরীরে অস্বস্তি শুরু হয়ে যায়। ওই মানে গুয়ের পোকার মতো কিলবিল, কিলবিল করতে থাকে শরীরে। প্রথম কথা আমি ওই নামটাতে আপত্তি জানাচ্ছি। ওর একটা নতুন নামকরণ হয়েছে জানো না? হ্যাঁ, শুয়োর কুমন। ওর নতুন নামকরণ দিয়েছে, আমরা সোশ্যাল মিডিয়াতেও খুঁজলে দেখতে পাবে। আমি নামকরণ করলাম ওর দায়িত্ব নিয়ে, বলছি শুয়োর কুমন। প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা শরীরের বর্জ্য নিয়ে কি আলোচনা করি? আমরা যখন সকালবেলা উঠে প্রাতঃকর্মে যাই, ঠিক আছে? যখন শরীর থেকে আমাদের বর্জ্যটা বেরিয়ে যায়, আমরা কি ওই সেটাকে নিয়ে তাকিয়ে দেখে প্যানে বা কোমরের দিকে তাকিয়ে দেখি কিরকম আকার নিল বা কিরকম কি হলো, রং কি হলো না করলো দেখি না তো। ফ্লাশ করে দিই, বেরিয়ে চলে যায়। তো এই পদার্থটা, এই বর্জ্যটা, এটা হচ্ছে সমাজের বর্জ্য। হ্যাঁ, যার নিজের জাতের ঠিক নেই, যার নিজের বাপের ঠিক নেই, যার নিজের জন্ম বৃত্তান্তের ঠিক নেই, যে নাকি একটা হিন্দু মহিলাকে ১ম এ বিয়ে করেছিল, সে ডিভোর্স দেয়নি বলে সে নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছে শুধুমাত্র মানে লালসার জন্য, কাম লালসার জন্য, কাম লালসার জন্য মুসলমান ধর্ম গ্রহণ করেছে। কারণ হিন্দু ধর্মে থাকাকালীন উনি ওনার বিবাহিত স্ত্রীকে ডিভোর্স না দেওয়া অবধি উনি নারীদের ভোগ করতে পারছিল না, নারী সঙ্গ করতে পারছিল না। সেরকম একটা মানে সামাজিক বর্জ্যকে নিয়ে আশা করি তোমাদের মতো একটা শিক্ষিত মিডিয়া, একটা যারা সমাজকে সচেতন করছো তোমরা, তুমি নিজে একটা মহিলা হয়ে সারাদিন দৌড়ে যাচ্ছ একটা সঠিক খবর যাতে আমরা পাই, একটা ঠিক খবর পরিবেশন করার জন্য দিন-রাত পরিশ্রম করছো। আমার মনে হয় না এইরকম বর্জ্যকে নিয়ে আলোচনা করার কোনো মানে আছে। কারণ এরা হয় না, এরা কিছু মানে কিছু, কিছু লোক থাকে না, এদের যেমন শরীরে ভিটামিন ডি মানুষের আমাদের কমে যায়, এরাও না খিস্তি না খেলে না এদের শরীরে অস্বস্তি শুরু হয়ে যায়। ওই মানে গুয়ের পোকার মতো কিলবিল, কিলবিল করতে থাকে শরীরে। কিছু পর ওই গর্ত থেকে বেরিয়ে আসে, বেরিয়ে ২-৩ টে খিস্তি খেয়ে আবার গর্তে ঢুকে যায়। তো সেই জন্য আমার মনে হয় এরকম সমাজের ব্যাধি এরা, সমাজের বর্জ্যদের নিয়ে। মানে এরা হাইড্রেনেরও অধম। খাটা পায়খানা আগেকার দিনে না খাটা পায়খানা খুব প্রচলন ছিল। এরকম এত সফিস্টিকেটেড কোমোড, প্যান এসব ছিল না। কারণ তুমি যে নামটা নিলে সেই নামটার সাথে আমার এই উদাহরণগুলোই আসছে। এর থেকে বেশি আমার থেকে আর কিছু আশা করো না, পাবেও না। কারণ এর আগেও বলেছি এরকম একটা বর্জ্যকে নিয়ে বিষটাকে নিয়ে তোমরা আলোচনাই করো না। আর ওর সামনে যারা বুম নিয়ে ধরেছিল, যে রিপোর্টার ওই বর্জ্য সামনে, ওই বিষটার সামনে বুমটা ধরেছিল, সে যখন এরকম মন্তব্য করলো, সত্যি কথা বলছি, আমি যদি সেই রিপোর্টারের জায়গা থাকতাম না, ওই বুমটা দিয়ে মেরে না ওর ঠোঁটটা ফাটিয়ে দিতাম। ওর ওই বুড়ো হাড় তখন জোড়া লাগতে অনেক সময় লাগতো। ওই বুমের বাড়ি মেরেই না ওকে ওখানেই ফ্র্যাকচার করে দিতাম। মানে আমাদের আরাধ্যকে নিয়ে খুব সোজানো, বল না রহিমকে নিয়ে, বল না মোহাম্মদকে নিয়ে, ওই ধর্মেও তো অনেক কিছু আছে আমরা জানি। একটু হালালা নিয়ে বল তো দেখি। আরে যে ধর্মে গেছিস সে ধর্মে তো নারীদের মহিলাদের কোনো সম্মানই নেই। সেখানে তো নারী মহিলা মানেই ভোগ্য পণ্য। কোনো সম্পর্কের ভ্যালু নেই। না বাবার সাথে মেয়ের সম্পর্কের কোনো ভ্যালু আছে, না দাদার সাথে বোনের সম্পর্কের কোনো ভ্যালু আছে, না মায়ের সাথে ছেলের সম্পর্কের কোনো ভ্যালু আছে। তাহলে সেই ধর্মে গিয়ে তুই আমাকে জ্ঞান দিবি, আমার ধর্মের প্রতি তুই নোংরা কটূক্তি করবি? হ্যাঁ, আমার রামকে নিয়ে কথা বলবি? তোর ওই বিষ্ঠা মার্কা মুখে, তোর ওই খাটা পায়খানার মতো মুখে এগুলো মানে তোকে তো মানায় না। কিন্তু আমি এটাও আশ্চর্য হয়ে যাই
যে হিন্দুরা আর কত সহনশীল হবে। আজকে হিন্দু সংগঠনের কাছে প্রশ্ন, কেন এখনো এই বিষ্ঠাটা হেঁটে চলে বেড়াচ্ছে? কেন একে এর যোগ্য জায়গায় পুঁতে দেওয়া হচ্ছে না, মাটি চাপা দেওয়া হচ্ছে না? হিন্দু ধর্মের প্রতি, সনাতন ধর্মের প্রতি এত নোংরা কটূক্তি করে এইসব বিষ্ঠাগুলো ঘুরে বেড়াবে, এটা আমাদের লজ্জা। আমরা অপদার্থ। সত্যি কথা, আমাদের নিজেদেরকে ধিক্কার জানাচ্ছি। অ্যাজ এ হিন্দু হয়ে, কট্টর হিন্দু হয়ে, নিজেকে তো কট্টর হিন্দু সনাতনী বলি, ধিক্কার জানাচ্ছি। নিজেদের উপর একরাশ ধিক্কার, নিজেদের মুখেই নিজেরা থুতু মারি। আমার সেই হিন্দু সংগঠনের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা কি করে এগুলো শুনে নিচ্ছেন? আজকে অন্যান্য ধর্মে সত্যি কথা বলতে, মানে বলতে কোনো দ্বিধাবোধ করব না। আমি এই মুসলমান ধর্মে সত্যি, আমার অনেক বন্ধু-বান্ধব আছে মুসলিম তো। আমি তাদেরকে বলি, মানে তোদের এই একটা জিনিস ভীষণ ভালো লাগে রে, তোদের ধর্মের প্রতি যে টান, ভালোবাসা, সম্মান, এটা কোনো ধর্মে দেখা যায় না। সত্যি কথা, এর কম্পারিজনে আমরা আসতেই পারবো না। কারণ ওনারা, সত্যি কথা, ওনারা খুব নিষ্ঠাভাবে নিজেদের ধর্মকে ভালোবাসে, পালনও করে। আমাদের মতো ফ্যাশনেবল না। ফ্যাশনেবল ধর্ম আমাদের মতো না। আমাদের মতো হঠাৎ মনে হলো একটা দুর্গাপুজো মানে আমার একটা ইয়ে, আমাদের, ওরা ধর্মটা ১২ মাস ৩৬৫ দিন পালন করে। আমাদের মতো হঠাৎ ওই খালি পুজোর ৪ টে দিনই খালি মায়ের সাথে ছবি, তখনই আমাদের আবেগ, উদ্দীপনা সব বেড়ে যায়। না, আমাদের ওই বরাদ্দ, বরাদ্দ ধর্ম ওরা পালন করে না। ওরা নিষ্ঠাভাবে ১২টা মাস ৩৬৫ দিন পালন করে। সেই জন্য ওদের ধর্মের, ওদের আরাধ্যকে নিয়ে কেউ কিছু বললে ওরা সহ্য করতে পারে না। ওরা সঙ্গে, সঙ্গে তার তীব্র প্রতিবাদ করে, প্রয়োজনে প্রতিঘাতও করে। কিন্তু আমাদের ধর্মে দেখো কি সহজ সবকিছু। এসে যে যা খুশি পারছে বলে দিচ্ছে, যে যা খুশি পাচ্ছে করছে। আমাদের মূর্তি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, কিন্তু আমাদের ধর্মের বড়, বড় ধর্মগুরুরা, আমাদের বড়, বড় হিন্দু আ আ সংগঠন সব চুপ। সব যত বিপ্লব, হিন্দু হিন্দুদের যত বিপ্লব, যত আওয়াজ, সব এই সোশ্যাল মিডিয়াতে। কিন্তু রাস্তায় নেমে আজ অব্দি দেখলাম না। এই লোকটা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিষ্ঠার মতো এরকম করে। এই লোকটাকে কিছু করা যায় না? তুমি এক্ষুনি বলবে, "দিদি তুমি উস্কাচ্ছ?" হ্যাঁ, উস্কাচ্ছি। হ্যাঁ, উস্কাচ্ছি। কোথায় হিন্দু পুরুষরা? পুরুষত্ব সব শেষ হয়ে গেছে? হিন্দুত্ব শেষ হয়ে গেছে? ভেতরে কি নিজের সব আত্মাটাও কি বিসর্জন হয়ে গেছে আত্মার? যে এইরকম শোনার পরও যদি বাঙালি হিন্দু চুপ থাকে নিজের ধর্মের প্রতি কটূক্তি শুনে, এর থেকে ন্যাক্কারজনক আর ধিক্কারজনক কিছু হতে পারে না। আমি তো আমার প্রতিবাদটা করবই, করলামও। আর যদি কোনোদিন সুযোগ আসে, যদি কোনোদিন আমার চোখের সামনে পড়ে যায়, সেদিনকে তোমরাই হয়তো ব্রেকিং নিউজ করবে। তো আমি চাই ভগবান সেই সুযোগটা আমাকে দিক। কিন্তু যারা সুযোগ পেয়েছে এবং একটা বড় পদে আসীন হয়ে বসে আছে, যারা হিন্দুদের রক্ষাকর্তা, হিন্দু সংগঠনগুলোর কাছে হাত জোর করে অনুরোধ, অনেক হয়েছে। আমাদের আর সহনশীল হওয়ার সময় না, জায়গাও না এটা। কারণ জায়গার ডেমোগ্রাফিও চেঞ্জ হয়ে গেছে। যদি দ্বিতীয় গ্রেট ক্যালকাটা কিলিংস আমরা না দেখতে চাই, এখন থেকে প্রতিবাদের সাথে প্রতিরোধটাও গড়ে তুলতে হবে। আর এইরকম বিষ্ঠাদের ঠিক নিজের অকাত নিজের জায়গায় পুঁতে দিতে হবে। সিবিআই এর প্রতি আমি জানি মানুষ, অনেক মানুষ, এবং আমিও যে মানে আস্থা হারাইনি, সেই কথাটা সম্পূর্ণ বলাটা মিথ্যে হবে। কারণ আমরা না অত ওই গভীরে ঢুকে তো খতিয়ে দেখি না। অনেক ইফস অ্যান্ড বাটস থাকে, যেগুলো হয়তো আমাদের সামনে প্রকাশ পায় না। আমরা সামনে যেটা দেখছি, আমরা আসলে এত দিনের পর দিন এত স্ক্যাম, এত ঘোটালা, এত দুর্নীতি চোখের সামনে হয়ে যাচ্ছে না, কোনোটারই বিচার হচ্ছে না। আমরা অধৈর্য হয়ে পড়ছি। ওই যে বললাম না যে ভেতরের নথির কি গরমিল, সেটা তো আমরা বুঝতে পারছি না। কারণ আমাদের পুরো এই আইনি ব্যবস্থাটাই দাঁড়িয়ে আছে তথ্য প্রমাণের ওপর। আজকে যদি এটাও তো ঠিক, যদি তথ্য প্রমাণ না থাকে, আজকে একটা যেকোনো নারী তার নিজের স্বার্থসিদ্ধির জন্য যেকোনো পুরুষকে একটা শ্লীলতাহানির নামে ফাঁসিয়ে দিতেই পারে। আজকে এই তথ্য প্রমাণের ওপর এই পুরোই আইন ব্যবস্থা দাঁড়িয়ে আছে বলে আজকে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে আজকে সিবিআই যখনই কেসগুলো পায়, অলরেডি সব তথ্য প্রমাণ লোপাটের পর পায়। অনেক দেরি হয়ে যায়।
আমরা একটা হঠকারিতার সাথে একটা চিৎকার চেঁচামেচি করে ন্যাক্কারজনকভাবে একটা মানে ভর্ৎসনা করতেই পারে। কি করছে? কি করছে? হয়তো যদি আমরা ভেতরে গভীরভাবে খতিয়ে দেখি হয়তো তার কিছু করারই নেই। করার হয়তো অনেক কিছু থাকতো। যদি ঠিক সময় ঠিক জিনিসগুলো তারা হাতে পেত। তো এখানে সেইগুলো যখন পাওয়া যাচ্ছে না, তো সেই রাজ্যে যখন সেরকমই সবকিছু চলছে, তাহলে আজকে অভয়ার ক্ষেত্রেও আমরা কি দেখলাম? এখনো কি বুকের জ্বালা মিটেছে? না তোমার মিটেছে, না আমার মিটেছে, না আমার তোমাদের মাধ্যমে ওপারে যারা শুনছে, আমি জানি সেই প্রশ্নগুলো ওখান থেকে ধেয়ে আসবে। যে কেন্দ্রীয় সরকার কি করছে, সিবিআই কি করছে? সিবিআই তো বিজেপির মানে কোনো উইংস না। সে স্বতন্ত্র একটা আ আ তদন্তকারী সংস্থা। তো তাদেরও নিশ্চয়ই কিছু অন্তত প্রোটোকল বা ইপস অ্যান্ড বাটস আছে। সেগুলো তো বাইরের থেকে তুমি আমি বলতে পারব না। অতএব আলটপকা মন্তব্য করে মানে আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি বলে আমাকে জ্ঞানদা হয়ে সবকিছু বলতেই হবে, না, আমি সবটা জানি না। কিন্তু হ্যাঁ, ওই যে মানে সাধারণ মানুষ তো, আমিও সাধারণ মানুষ। বুকের জ্বালাটা কিন্তু মেটেনি। অতএব সেই যে একরাশ ক্ষোভ, সেটা যেমন তোমার আছে, ওই পারে সবার আছে, আমারও আছে। আমরাও কিন্তু এই কেনর প্রশ্নটা, কেনর উত্তরটা চাই সিবিআই থেকে। কেন? কিসের জন্য? তাহলে আপনারা যখন ব্যর্থ হচ্ছেন তার জাস্টিফিকেশন দিন, ক্লারিফিকেশন দিন। তবেই না মানুষের কাছে পরিষ্কার হবে। আজকে আমরা তো দেখেছিলাম আমার আমার বোনের ক্ষেত্রে, অভয়ার ক্ষেত্রে যে কত তাড়া ছিল তার নিথর দেহটাকে পোড়ানোর। মা-বাবাকে অব্দি দেখতে দেওয়া হয়নি। তো এর অন্তর্নিহিত মানেগুলো আমরা সবাই জানি। ১ম থেকে শেষ অব্দি সব জানি। এটাকে আর রিপিট করে কোনো লাভ নেই। প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি বলেছিলেন যে সিবিআই মাথা অবধি ইচ্ছে করে পৌঁছচ্ছে না। আমি আবারও বলবো, আই রিপিট, সিবিআই মাথা অবধি ইচ্ছে করে পৌঁছচ্ছে না, দাবি অভিজিৎ গাঙ্গুলির। আপনি কি সহমত? সত্যি বলতে মানে ওনাকে আমি মানে খুবই শ্রদ্ধা এবং ভালোবাসি। মানে ওনাকে তো আমি স্যার ছাড়া কোনোদিন আজ অব্দি সম্বোধন করিনি। আ অভিজিৎ গাঙ্গুলি স্যারকে মানে অন্যান্য নেতৃত্ববৃন্দকে আমরা হয়তো দাদা বলে থাকি। কিন্তু ওনাকে আমি স্যার ছাড়া কোনোদিন আজ অব্দি সম্বোধন করিনি। উনি খুবই আমার কাছে মানে সম্মানীয় জায়গায়, মানে সম্মানীয় তো অবশ্যই। মানে আমি যেমন ওনার একটা স্নেহের জায়গায় আছি, উনি আমার একটা অভিভাবক হিসেবে আছেন। তো আ আমার মানে অতটা এখতিয়ার নেই। কারণ উনি অনেকটাই উচ্চ নেতৃত্ব আমাদের। তো এবার সেটা আমার মনে হয় মানে আমার থেকে বড় কোনো রাজ্য নেতৃত্ব এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। মানে বে একজন এইটা সাধারণ কর্মী হিসেবে আপনার আপনার মতামত কি? কখনো এই প্রশ্ন উদ্রেক হয়নি? না, এই যে বললাম না, এক্ষুনি যে জিনিসটা বললাম যে উদ্বেগ হবে না কেন? যে আজকে সিবিআই এর উপর সবাই আমরা খাপ্পা, সাধারণ মানুষ। যে সত্যি তো কেন? যদি আমি আমি কোনো একটা জিনিসে আমি বাধা পড়ে গেছি। তাহলে আমি সেই ক্লারিফিকেশন টা দিই কেন, কোথায়, কিসের জন্য? আমার তো সেই একটা জায়গাতেই প্রশ্ন, একদম সাধারণ। আমরা কিচ্ছু অত বড় রকেট সায়েন্স এখানে কিছু নেই। একদম সাধারণ হয়ে আমরা ডাল ভাত খেয়ে একটা প্রশ্ন তো করতেই পারি যে কেন? আজকে তুমি কোনো জায়গায় একটা আটকাচ্ছ, ইতস্তত বোধ করছো। আজকে তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তুমি যদি সেটা ঠিক করে পালন না করতে পারো, তার ক্লারিফিকেশন টা তো তুমি দিতেই পারবে। আমরা শুধু সেইটুকুই জানতে চাই। যদি আপনারা আটকাচ্ছেন, কেন, কিসের জন্য? বলে দিন ব্যাস। এখানেই তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে দুধ আর জল। আ আ আমি 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 এরপরে একটা প্রশ্ন করব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো বেশ কিছু দাবি করেছেন। তিনি বলছেন যে যে কথা আমরা নেতাদি অনেক সময় বিজেপির যারা একদম গ্রাউন্ড লেভেল কর্মী তাদের মধ্যেও এই কথা কিন্তু আমরা শুনেছি। অভিজিৎ গাঙ্গুলি একটা প্রশ্ন তুলেছেন যে বিজেপি তৃণমূলকে আদৌ হারাতে চায় তো? আদৌ তিনি বলছেন যে বিজেপি তৃণমূলকে আদৌ হারাতে চায় কিনা? তাই গভীর প্রশ্ন। অভিজিৎ বাবুর কাছে পরবর্তীকালে জানতে চাওয়া হয় যে আপনি কি বলতে চাইছেন? এই যে বিজেপি এখনকার সময়ের বিজেপি, সেই বিজেপির পক্ষে তৃণমূলকে হারানো সম্ভব না? বা এই বিজেপি কি তৃণমূলকে আদৌ সরাতে চায় না? অভিজিৎ বাবু জবাবে বলেছেন যে বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন। সেই প্রশ্নে আজই যাব না আমি। কিছুদিন বাদে হয়তো আমি যাব। আপনার মতামত? দেখুন উনি মানে মানে আমার লেভেলই না ওনার। উনি অনেক শিক্ষিত, উনি বিচারক মানুষ। ওনার কথার জবাব দেওয়ার ধৃষ্টতা আমার নেই। কিন্তু যেহেতু ওই গ্রাউন্ড লেভেলের কর্মীর কথাটা এলো, আমরা তো একদম গ্রাউন্ড লেভেলের কর্মী। মানে লড়ে মরে আ আ বুক দিয়ে আগলে রাখি বুথগুলোকে। আমরা চাই, আমরা সত্যিই চাই। আমরা কিন্তু সেই লড়াইটাই দিয়ে যাচ্ছি।
আজকে যদি আমি এটাকে অস্বীকার করি তাহলে কিন্তু আমার এতগুলো যে ২৫০-৩০০-র উপর যে তরতাজা প্রাণ চলে গেছে সেগুলো মিথ্যে হয়ে যাবে। আমরা সত্যিই চাই, আমরা সেই লড়াইটাই দিয়ে যাচ্ছি। আজকেও যখন এসআইআর এর সাথে এসআইআর লাগু হয়েছে, বিএলওদের সাথে আমরা কিন্তু দেখছি না। আমরা কিন্তু নিজের দায়িত্বটা পালন করার জন্য কিন্তু রাস্তায় দৌড়াচ্ছি। কে কি বলছে না বলছে চোখ কান সব বন্ধ করে, কারণ জানি আমি আমার দেশের কাজে নিমজ্জিত হয়েছি। এটা কোনো রাজনৈতিক পার্টির কাজ না কিন্তু। কোনো দলের কাজ না। আজকে যে অনুপ্রবেশ ঘটে আমার দেশের, আমার রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, এটা শুধু আমি একা এফেক্টেড না। আজকে এই যে সবকিছুতে যেটা হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম করে এই যে রাজ্য সরকার চাইছে না একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া, একটা অস্থিরতা সবসময় করার। আজকে মুসলমানদের সামনে গিয়ে তুমি বুমটা ধরো, যারা ভারতীয় মুসলমান তারাও এই অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গাদের চায় না। লিটারেলি চাইছে না। আমি নিজে জিজ্ঞেস করেছি আমার পাড়ায় প্রচুর এই, মানে তোমাকে নিয়ে যাব, সত্যতা তুমি যাচাই করে নিও যে আমি ঘরে বসে, বসে ডায়ালগ মারছি কিনা বা মিথ্যে কথা বানিয়ে বলছি কিনা। আমার নিজে আছে, আমি কাকা বলে সম্বোধন করি তাকে। আমি নিজে বলেছি, "ও কাকা, কি গো, তোমরা কিন্তু পাড়ায় যখন বিএলওরা আসবে কিন্তু হেল্প করো।" তারা নিজেরা বলেছে, "একদম হেল্প করব। অনেক বাংলাদেশী ঢুকে আছে, অনেক রোহিঙ্গা ঢুকে আছে।" তারাও সন্তুষ্ট না। কারণ আমার ভাতের থালাও যেমন ছেদ হয়েছে, তাদের ভাতের থালাতেও ছেদ হয়েছে, টান পড়েছে। সম্পূর্ণ ব্যাপারটা তো হিন্দু মুসলিম না, ব্যাপারটা হচ্ছে ভারতীয় আর কে ভারতীয় না। আরে এটা তো ধর্মশালা না যে সবাইকে আমি আমার এখানে ঢুকিয়ে নেবো। আমি অনুপ্রবেশ ঘটিয়েই চলেছি, ঘটিয়ে চলে ডেমোগ্রাফি ক্ষতিটা আদতে কার হচ্ছে? আমাদের ভারতীয়দের। ব্যাপারটা কিন্তু সেই আঙিনায় সেইভাবে দেখতে হবে। আজকে শুধু এইটাকে খালি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, বাংলা ভাষায় কথা বলছে বলে মানে বাংলা, বাঙালি, বাংলাদেশীকে মানে পুরো ঘেঁটে করে দিচ্ছে। মানে এসআইআরটা কি জিনিস খায় না মাথায় দেয়, আধা লোক বুঝেই উঠতে পারছে না। আরে কিচ্ছু না, একদম সিম্পল সাধারণ জিনিস। আগে যেমন একটা জনসংখ্যা, একটা নিরিখে বিচার হতো প্রতি বছর, বছর একটা জনসংখ্যা গণনা হতো। এটা হচ্ছে সিম্পল সেই জিনিস, এবং আমার তো মনে হয়, আমার কেন, আমার মতো এই ছোট বুদ্ধির মানে যারা অত বৃহত্তর বুদ্ধির ধরে না, কিন্তু সাধারণ আমাদের মতো ডাল ভাত খাওয়া নিম্ন মধ্যবিত্তর মানুষও বলবে যে প্রতি বছর, বছর জনসংখ্যা গণনাটা হওয়া উচিত। তাহলে আমি আমার রাজ্যের, আমার সবকিছু স্ট্রাকচারের আমি মূল্যায়নটা কি করে করব? এটা তো একটা বেসিক। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আজকে সংসার চালাচ্ছে, সংসারে আমাদের ৪ জন ফ্যামিলি মেম্বার হয়। বাবা, মা, ২ সন্তান। তো বাবা হচ্ছে সংসারের ধারক। আজকে মাসের শেষে আমরা জাবদা খাতা নিয়ে বসি না? মা, আমরা যা খরচা করি পাশে লিখি না? ইলেকট্রিক বিল, লন্ড্রি, কেবেল, মাইনা, স্কুল এরকম লিখি না? তাহলে সেইখানে যদি আমার ১০ টা লোক এক্সট্রা এসে যায়, আমার বাজার খরচা আগে কত ছিল, এখন কত হলো? আমি কি সারা জীবন ওই যারা অনুপ্রবেশ করে হঠাৎ করে চলে এসছে, সারা জীবন বসিয়ে খাওয়াবো? চাপটা তো আমার মাথায় পড়ছে। সেই ইফেক্টটা তো আমার সন্তানের উপর পড়ছে। আমার সন্তানকে আমি ৪ টে রুটি খাওয়াতাম, ১ থালা ভরে ভাত দিতাম, আমি সেটা দিতে পারছি না। তো তাদেরকে আমি তাড়াবো না? এটা তো সিম্পল জিনিস। একটা মূর্খ লোকও বোঝে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কি চাইছে? ওই বাংলা, বাঙালি আবেগ, বাংলাদেশী সবকিছু ঘেঁটে করে দিতে। আর না, বাংলা ভাষায় কথা বলা মানেই সে বাঙালি না। বাংলাদেশেও কিন্তু হিন্দুরা আছে, তারাও বাংলাদেশে বাংলা ভাষাতেই কথা বলে। কিন্তু সেখানকার বাঙালিদের সংখ্যালঘু তারা। তাদেরকে রেয়াত করেছে? তাদেরকে বাংলাদেশের কট্টরপন্থারা, কট্টর যারা পন্থায় বিশ্বাসী বাংলাদেশের সংখ্যালঘুদের রেয়াত করেছে? কই করেনি তো। আজকে আমাদেরকে শুনতে হচ্ছে যে এটা কত বড় দেশদ্রোহিতার ব্যাপার যে রাজ্য সরকার নাকি স্কুলে, স্কুলে জাতীয় সঙ্গীত বন্ধ করে বাংলার জল, বাংলার মাটি, বাংলার জল, বাংলার মাটি, বাংলার জল কোথাকার জাতীয় সঙ্গীত? বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তাহলে এইবার এটার ইনার মিনিংটা বোঝো যে কি করার চেষ্টা চলছে। এতদিন যে তোমাদের মাধ্যমে চেঁচিয়ে, চেঁচিয়ে বলে গেছি প্রত্যেকটা একটা করে মিলছে তো গরিবের কথা তো। আমি তো ছোট কর্মী। ১ম এ ভালো লাগে না শুনতে। ভাবে কি টিআরপি পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য বকবক করছি। প্রত্যেকটা কথা গরিবের কথা বাসি হয়, তারপর খাঁটি হয়। আজকে সেই জিনিসটাই সেই পর্যায়ে এনে নেমেছে। তোমাদের মাধ্যমে হাত জোড় করে অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও প্রতিবাদ করুন।
কারণ অজান্তে আপনার শিশুদের, আমার আপনার ভবিষ্যৎ, আমাদের শিশুদের দেশদ্রোহিতা করার জন্য এরা বাধ্য করছে। তারা না জেনে এই শিশু মনগুলো দেশদ্রোহিতা করে ফেলছে। আমি কেন আমার স্কুলে জাতীয় সঙ্গীত গাইবো না? কেন আমি অন্য দেশের, যে দেশ ডেলিবারেটলি আমাদের সাথে শত্রুতা করে চলেছে, আমাদের সাথে মানে মানে সারাক্ষণ নোংরা আমাদেরকে টিকা টিপ্পনি আমাদের সাথে, মানে যত রকম আমাদের খাচ্ছে। এত বড় একটা ভিখিরি কাঙালি দেশ আমাদের খাচ্ছে, আমাদেরই পড়ছে। উল্টে ওদের জঙ্গিদের, ওদের জেহাদিদের আমার দেশে ঢুকিয়ে আমার দেশের ক্ষতি করার চেষ্টা করছে। সেই দেশের জাতীয় গান আমি কেন গাইবো? আমার 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 কবিগুরুর লেখা গান আমি গাইবো না? আমার বঙ্কিমচন্দ্রের লেখা গান আমি গাইবো না? আজকে কবিগুরুর প্রশ্নই যদি ওঠে, তুমি বলবে, "কেন দিদি? কবিগুরু তো আমাদের, ওই গানও তো আমাদের কবিগুরুরই লেখা।" কি সম্মানটা পেয়েছে? সেখানেও তার মূর্তিকে ভেঙে, তার বাড়িঘর জ্বালিয়ে কট্টরপন্থীরা সব শেষ করে দিয়েছে। কবিগুরুর নাম ও নিশান ওখানে শেষ করে দিয়েছে। তাদেরকে নিয়ে করব আমরা আদিক্ষেতা? মানতে পারলাম না। মানে আমার পক্ষে সম্ভব না।